Why is that the heart of the city is relatively hotter than its counterpart? No. The answer is not only sun. The answer is how we build the city. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকের ডিপ অ্যানালিসিসের ভিডিওতে আমরা হিট ওয়েভস অ্যান্ড আরবান হিট আইল্যান্ড নিয়ে ডিসকাশন। আমরা জানি এটা কিন্তু ইউপিএসসিতে মাল্টিপল টাইমস প্রশ্ন এসছে। এরকম প্রশ্ন সেটা জাম্প করার আগে যেরকম এভরি টাইম আমি ব্রিফ করে দিই আপনাদেরকে যে এই টপিকটা যে পড়তে হতো কি করে জানলাম, কেন কি এটা আমাদের সেশন হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারে এই আর্টিকেলটা দেওয়া ছিল, আপনাদেরকে বলা হয়েছিল যাতে এই আর্টিকেলটা পড়েন। অন দ্যাট বেসিস আমরা এই আর্টিকেলটা কন্টেন্টটা বানিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কোথায় হেল্প করবে আপনাদেরকে? এটা আমাদেরকে ইউপিএসসি জিএস পেপার 3 এনভায়রনমেন্টেও হেল্প করবে, অ্যাজ ওয়েল অ্যাজ জিএস পেপার 1 জিওগ্রাফিতেও কিন্তু হেল্প করবে। তো যদি হেল্প করে, প্রশ্ন এসছে হ্যাঁ পিওয়াইকিউ, চলুন দেখে নিই কিরকম এসছে পিওয়াইকিউ। হ্যাঁ 5 নম্বর 2013-তে একটা 10 নম্বরের প্রশ্নকেও 5 ভাগেও ভাগ করা থাকতো। কিন্তু এই কনটেন্টটা, প্রশ্নটা পড়ার আগে আমি বলে দিই, এই কনটেন্টটা এখন এতটাই ওয়েল ইকুইপড বা এতটাই ওয়েল রিসার্চ করে বানানো, যদি এখন 5 নম্বরের তো আর প্রশ্ন আসে না, যদি 10 নম্বর বা 15 নম্বরের যদি প্রশ্ন আসেও, আপনারা সেটাকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারেন। তখন যে 5 নম্বরের প্রশ্ন এসেছিল, 20 নম্বর প্রশ্ন 2013-র, প্রশ্নটা কি বলছে? বলছে ব্রিং আউট দি কজেস ফর দি ফরমেশন অফ হিট আইল্যান্ড ইন আরবান হ্যাবিট্যাট অফ দি ওয়ার্ল্ড। তো আমরা আজকে আরবান হিট আইল্যান্ড তো পড়ছি, তার সাথে আরেকটা হিট ওয়েভও পড়ে রাখছি, যাতে যদি এরকম 10 নম্বর বা 15 নম্বরের প্রশ্ন আসে, আমরা যাতে তাকে ইজিলি কাটার করতে পারি। তো সবার আগে একটা ফেয়ার ইন্ট্রোডাকশন, দুটো কনসেপ্ট আলাদা, দুটো কনসেপ্টকে মিক্স করে যেরকম অ্যান্সার রাইটিং আমরা করি, সবসময় এটা একটা ইন্ট্রোডাকশন এরকম দিই যেটা একটা হোলিস্টিক ইন্ট্রোডাকশন হবে। Introduction says heat waves are prolonged period of extreme atmospheric heat, while urban heat island occurs when city trap that heat. তো এই এক্সপ্লেনেশন থেকে আমরা এটা বুঝতে পারছি, ডিউ টু হিট ওয়েভস আমরা আরবান হিট আইল্যান্ডস দেখতে পাচ্ছি। তার মানে হিট ওয়েভস এক্স লিডিং টু ওয়াই। হিট ওয়েভস কিছু প্রলং সময়তে থাকার জন্য হিট ওয়েভস কি সেটা তো আমরা দেখবই। তবুও জাস্ট টু গিভ ইউ অ্যান ফেয়ার এক্সাম্পল বা এক্সপ্লেনেশন, এটা একটা এক্সট্রিম অ্যাটমসফিয়ারিক হিট, যেটা যখন অনেকক্ষণ থাকে দ্যাট লিড টু আরবান হিট আইল্যান্ড। সবসময় হবে কি না, কিছু ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? সিটিজদের ক্ষেত্রে। কেন? কেন কি উত্তর প্রথমেই হাউ উই বিল্ড দি সিটি আমরা আরো পরে দেখব। ক্রিয়েটিং লোকালাইজড ওয়ার্মিং সিগনিফিকেন্টলি হায়ার দ্যান ইটস সারাউন্ডিং রুরাল এনভায়রনমেন্ট। যেরকম বলছিলাম যে হোয়াই ডাজ ইট ফিল দি হার্ট অফ দি সিটি ইজ রিলেটিভলি মোর হটার দ্যান ইটস কাউন্টারপার্টস। এটাই সেম জিনিস এখানটাই বলি। এবার উই ক্যান মুভ অন টু পার্টিকুলার দুটো পার্ট, হিট ওয়েভস আর পরের দিকে আরবান হিট আইল্যান্ড। তো হিট ওয়েভস আমরা যদি একটা একদম হলিস্টিক ডেফিনেশন একটা ড্র করি, হলিস্টিক ডেফিনেশন উড বি আ হিট ওয়েভ ইজ আ পিরিয়ড অফ অ্যাবনর্মাল হাই টেম্পারেচার। কি অ্যাবনর্মাল সেটা আমরা পরের দিকে দেখব। মোর দ্যান নরমাল ম্যাক্সিমাম টেম্পারেচার দ্যাট অকার্স ডিউরিং সামার সিজন। সামার সিজনে যে একটা অ্যাবনর্মাল হিটিং ফেনোমেনা থাকে, টেম্পারেচার থাকে, সেটাকেই কোথাও না কোথাও হিট ওয়েভস বলে। তো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এই হিট ওয়েভকে ক্রাইটেরিয়া করে কি ভিত্তিতে? তাদের 3টে বেসিসে ক্রাইটেরিয়া আছে। দি ফার্স্ট বেসিস ইজ অন দি বেসিস অফ ডিপার্চার ফ্রম নরমাল। যেরকম দেখেছি একটা নরমাল থেকে, তো সেটাকে কি করে বলছে? বলছে একটা হবে হিট ওয়েভ আর একটা হবে সিভিয়ার হিট ওয়েভ। যদি কোনো টাইমে যদি নরমাল টেম্পারেচার ওই সময় থেকে যদি 4.5 থেকে 6.4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে, তবে সেটাকে আমরা হিট ওয়েভ বলব। লেটস ফার্স্ট সে একটা সময়তে নরমাল টেম্পারেচার হলো 25 ডিগ্রি সেলসিয়াস অন এভরি ইয়ার, কিন্তু এই বছরে অন দি সেম পিরিয়ড অফ টাইম এটা যদি 29.5 বা ওর থেকে বেশি, লেটস ফার্স্ট সে 30 ডিগ্রি সেলসিয়াস যদি হয়ে যায়, তবে সেটাকে আমরা বলবো হিট ওয়েভস। বা যদি 6.4 থেকেও বেশি হয়ে যায়, তবে সেটাকে আমরা বলবো সিভিয়ার হিট ওয়েভ। একটা ডেফিনেশনাল অ্যাসপেক্ট দেখে নিলাম।
আরেকটা ক্রাইটেরিয়া অ্যাসপেক্ট কি আছে? অন দি অ্যাকচুয়াল ম্যাক্সিমাম টেম্পারেচার। একদিকে তো বলছি নর্মাল ফেনোমেনা থেকে ডিভিয়েট করলে কি হবে, আরেক জায়গায় আমরা বলছি ইন এনি সার্কামস্ট্যান্সেস সেটা যদি মোর দ্যান 45 ডিগ্রি সেলসিয়াস হয়, ইকুয়াল টু অর মোর দ্যান 45 ডিগ্রি সেলসিয়াস, তবে সেটাকে আমরা হিট ওয়েভ বলবো। সিভিয়ার হিট ওয়েভ এই ক্ষেত্রে কিসে বলবো? মোর দ্যান 47 ডিগ্রি সেলসিয়াস অর ইকুয়াল টু 47 ডিগ্রি সেলসিয়াস। মোর দ্যান ইকুয়াল টু 47 ডিগ্রি সেলসিয়াস হলেই সিভিয়ার হিট ওয়েভ। থার্ড ক্রাইটেরিয়া অ্যাসপেক্ট, একটা বেসিক থ্রেশহোল্ড ডিভিশন, যেখানটায় পুরো ইন্ডিয়াকে ৩টে ভাগে ভাগ করা আছে। আর এরকমও তো হতে পারে এই যে টেম্পারেচারটা দ্যাট ইজ ভেরি নর্মাল ফর আ কোস্টাল রিজন, বাট নট নর্মাল ফর আ হিলি রিজন। হিলি রিজন তো কোনো সময় এই 4.5 ডিগ্রি সেলসিয়াস পার করবে না, 45 ডিগ্রি সেলসিয়াস পার করবে না। তো যদি পার না করে তবে কি তাকে আমরা অ্যাকচুয়াল টেম্পারেচার, তাকে সেখানটা কি আমরা হিট ওয়েভ বলবো না? না, তার জন্য একটা ক্রাইটেরিয়া আছে যেখানটা আমরা এরিয়া ওয়াইজ আমরা হিট ওয়েভটাকে ভাগ করেছি। প্রথম এরিয়া যেটাকে আমরা বলি প্লেন, নর্দার্ন প্লেন আছে, গঙ্গা আছে, গঙ্গা প্লেন, ব্রহ্মপুত্রা প্লেন, এই জায়গাটায় 40 ডিগ্রি সেলসিয়াস যদি অ্যাচিভ করে তবে আমরা 40 ডিগ্রি বা ওর থেকে বেশি যদি হয় তবে আমরা হিট ওয়েভ বলব। হিলি রিজনে সেম জিনিসটাই কিন্তু কোথাও না কোথাও 30 ডিগ্রি সেলসিয়াস আছে। ফর দি সেম ইন কোস্টাল রিজন 37 ডিগ্রি। তো এইটা কোথাও না কোথাও কিপিং ইন মাইন্ড দি কন্ডিশন অফ দ্যাট প্লেস। তার সাথে একটা নোট মাথায় রাখতে হবে, জাস্ট টু গিভ ইউ অ্যান fair idea how the system works. It is the heat wave is declared if at least two station of a meteorological subdivision reaches this level of at least 2 consecutive day. যে ক্রাইটেরিয়া গুলো আমরা পড়লাম এরকম যাতে না হয় যে একদিন অ্যাচিভ করে চলে যাবে, এটা যাতে অ্যাটলিস্ট দুদিনের জন্য যাতে থাকে, তবেই এই জিনিসটা আমরা বলবো যে হিট ওয়েভ কিন্তু এসছে। যখন ডেফিনেশন আর ক্রাইটেরিয়া অ্যাসপেক্ট দেখে নিলাম, চলুন এবার কিছু কোর কজেস দেখে নিই যে কেন হিট ওয়েভস হয়। তো এখানটায় অ্যান্টিসাইক্লোন সিস্টেম বলা আছে, জেট স্ট্রিম শিফট বলা আছে, ওয়ার্ম এয়ার অ্যাডভেকশন বলা আছে, লো সয়েল ময়েশ্চার বলা আছে, ক্লাইমেট চেঞ্জ আর ওশেনিক ইনফ্লুয়েন্স এলনিনা। এলনিনাটাকে আমি আলাদা করে আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে যে এতগুলো পয়েন্ট দেখলাম আমরা, চলুন এই পয়েন্টগুলোকেই আমি আপনাদেরকে একটা কনসেপচুয়াল ক্ল্যারিটির মাঝখান দিয়ে বুঝিয়ে দিই। আমরা সবাই জানি যে অল ওভার দি গ্লোব অ্যাটমসফিয়ারে কিন্তু কিছু জেট স্ট্রিম ঘোরে। তার মধ্যে থেকে একটা জেট স্ট্রিম হলো সাবট্রপিক্যাল ওয়েস্টার্ন জেট স্ট্রিম। এই জেট স্ট্রিম কিন্তু কোর রিজন এত কিছু হওয়ার, এরকম করে আমি আপনাকে বলি। চলুন, আমরা জানি যখন গ্লোবাল ওয়ার্মিং হয় জেট স্ট্রিমটা কোথাও না কোথাও একটু উইকেন হয়ে যায়। এটার সাথে যদি রিভার সিস্টেমকে আমরা লিঙ্ক করি আমরা দেখব আপার রিভারে কিন্তু রিভার সোজা আসে, কিন্তু যত ওইটা লেট স্টেজে যায় আমরা দেখব সেটা মিয়ান্ডার করে। সেম হ্যাপেন্স উইথ জেট স্ট্রিম। যখন সামার আসে আইটিসিজের নিচের দিকে শিফট করে, আমাদের STWZ যে জেট স্ট্রিমটা আছে, ওয়েস্টার্লি জেট স্ট্রিমটা, সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম, এটা ইন্ডিয়ার উপর দিয়ে যায়। অ্যান্ড ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং এর মুভমেন্টটা মিয়ান্ডারিং ফর্মতে হয়। এই মিয়ান্ডারিং ফর্মে একটা সাইডে লো প্রেশার হয়, এই সাইডে লো প্রেশার হয় আর এখানটা হাই প্রেশার, ক্রিয়েটিং আ ওমেগা স্ট্রাকচার। এবার যখন এই ওমেগা স্ট্রাকচারটা হয় উই গেট টু সি যখন হাই প্রেশার হচ্ছে আর এখানটায় যখন লো প্রেশার আছে, তার মানে কি উপর থেকে কনভেকশন এয়ারটা নিচের দিকে আসবে। তো এয়ারটা যখন বারবার নিচের দিকে সাবডাক্ট নিচের দিকে আসছে, আমরা অলরেডি জানি যখন উপর থেকে নিচের দিকে এয়ার আসে উপরে এয়ারটা ঠান্ডা, বাই দি টাইম ও যত নিচে আসবে তত তার এয়ারটা ততটাই গরম হতে থাকবে। তো প্রত্যেকটা একটা 10 কিলোমিটার নামলে এয়ার 1 ডিগ্রি গরম হয়ে যাচ্ছে। তো এরকম করে যখন নামছে এয়ারটা নিচের দিকে যখন সিঙ্ক করছে, কেন কি ইন্ডিয়ার যদি ম্যাপটা দেখি আমাদের এই মিয়ান্ডারিং স্ট্রাকচারটা এরকম হয়। একটা ফেয়ার ইন্ডিয়ার ম্যাপ যদি আমি দেখি মিয়ান্ডারিং স্ট্রাকচারটা এরকম হয়। তো যদি এখানটা একটা হাই প্রেশার জোন ক্রিয়েট হয়
আমি যদি দেখি হাওয়াটা উপর থেকে নিচের দিকে সাবডাক্ট করছে, নিচের দিকে প্রেশার ক্রিয়েট করছে, তা কোথাও না কোথাও গরম হাওয়া নিচের দিকে আসছে। আর কেন কি আমাদের পোলস আর ইকুয়েটরের মাঝখানে ফলিং থার্মাল গ্রেডিয়েন্টও একটা কাজ করছে ডিউ টু দিস গ্লোবাল ওয়ার্মিং। তো আমরা দেখতে পাচ্ছি নিচের লো প্রেশারটা, আমরা সবসময় জানি নিচে লো প্রেশার আছে ইন ল্যান্ড। নিচের লো প্রেশারটা ডিউ টু আপার হাই প্রেশার যেটা উপর থেকে আসছে, এটাকে প্রেশার কুকারের মতন আটকিয়ে দিচ্ছে। তো যখন আটকিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা একটা হিট স্ট্রাকচার তৈরি হচ্ছে। এখান থেকেই আরেকটা কনসেপ্ট আসছে, যদি ভেবে দেখুন, সাইক্লোন অ্যান্ড অ্যান্টিসাইক্লোন। আমরা সবসময় জানি সাইক্লোনের আই ইজ লো প্রেশার, whereas অ্যান্টিসাইক্লোনের কিন্তু আই হলো গিয়ে আপনার হাই প্রেশার। তো যখন এই রকমের হাই প্রেশারটা নিচের দিকে আসবে, সেটা কোথাও না কোথাও বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আর যখন বাইরের দিকে যাবে আবার ওই রিজনটাকে কোথাও না কোথাও একটা হিট ডোমে পরিণত করবে। এর সবের মাঝখানে একটা মেজর জিনিস হচ্ছে, যেটা এইটার জন্য যে ট্র্যাপটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যখন লো প্রেশার উপর দিকে যাবে না, তবে ক্লাউড ফর্মেশন হবে না। যদি ক্লাউড ফর্মেশন না হয়, যে টেম্পারেচারটা অ্যাচিভ করেছে এই এরিয়াটা, সেই টেম্পারেচারটাও কিন্তু কোথাও না কোথাও ডিসেমিনেট হবে না বা টেম্পারেচারটা নামবে না। তার জন্য আরো একটা ভিসিয়াস সাইকেল, এইখানটার টেম্পারেচারটা আরোই বেড়ে যাচ্ছে। কেন? কেন কি অ্যাডিয়াব্যাটিক যখন এয়ারটা নিচের দিকে, হট এয়ারটা নিচের দিকে যখন পড়ছে, আর নিচের এয়ারটা যখন উপরে উঠতে পারছে না, এটা কোথাও না কোথাও আমরা জানি ক্লাউড ফর্মেশনকে সাপোর্ট। তো এইগুলো সব মিলিয়ে যেই এফেক্টটা আমরা দেখতে পারি সেটা হিট এফেক্ট। আর এইটাকে অ্যাগ্রিভেট করে হলো আরবান হিট আইল্যান্ড, যেটা আমরা পরের দিকে দেখব। এবার চলুন এক এক করে যেই পার্টগুলো লেখা আছে সেগুলো দেখে নিই, দেখি আবার বুঝতে সুবিধা হচ্ছে নাকি। হোয়াট আর দি কোর কজেস অফ হিট ওয়েভস? একটা হলো অ্যান্টিসাইক্লোনিক সিস্টেম, হাই প্রেশার বলে অলরেডি বুঝিয়েছি। সিঙ্কিং এয়ার ফ্রম হাই প্রেশার সিস্টেম compresses warm adiabatic heating creating a trap hot air near the ground acting like a lid. সেকেন্ড, জেট স্ট্রিম শিফট। আচ্ছা, এখানটা আরেকটা জিনিস মেনশন না করলেই নয়, এইটা যে জেট স্ট্রিমটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে। আমরা সবাই জানি যে যখন এই এয়ারটা ওই মেডিটেরিয়ান সি থেকে, জেট স্ট্রিমটা মেডিটেরিয়ান সি থেকে জলটা নিয়ে আসে আর এসে হিমালয়াতে ধাক্কা খায়, সেটা কোথাও না কোথাও বৃষ্টি করে ডিউরিং উইন্টার। তো এই হাওয়াটাকে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের সাথেও কিন্তু লিঙ্ক করা হয়। কিপিং ইন মাইন্ড, চলুন এবার মুভ করি। জেট স্ট্রিম শিফট আমরা দেখতে পাচ্ছি, হিট ডোমস যেরকম বলেছি, ব্লকিং প্যাটার্ন হিট ডোমস। ওয়ার্ম এয়ার অ্যাডভেকশন যেরকম বলেছিলাম, হরাইজন্টাল মুভমেন্ট অফ হট এয়ার ড্রাই মাস, হরাইজন্টাল মুভমেন্ট। In India, this exemplified by Lu, hot wind blowing from northeastern desert to plain. এই ফেজটা যখন হচ্ছে তখন এইখান থেকে একটা এয়ার আসছে যেটার নাম লু, যেটা কোথাও না কোথাও এইটাকে আরো বাড়াচ্ছে। তার সাথে যখন এই লো প্রেশারটা ক্রিয়েট হচ্ছে, একটা হিট ক্রিয়েট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি লো সয়েল ময়েশ্চারের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু ওয়াটার প্রিভেন্ট করে যাচ্ছে, ইভাপোরেশন হচ্ছে, মাটির থেকে জল বেরিয়ে যাচ্ছে, যার জন্য কোথাও না কোথাও গ্রাউন্ড ওয়াটারে আমাদের এফেক্ট পড়ছে তার। আর তার সাথে ইনস্টেড অফ ইভাপোরেটিং ময়েশ্চার, সয়েল এনার্জি ডাইরেক্টলি হিটস দি গ্রাউন্ড, এয়ার ইন্টেন্সিফাই দি হিট। যখন একটা পয়েন্ট অফ টাইমের পরে জলটা পুরো শুষে নেবে, তখন তো আর জল ইভাপোরেশন হবে না, তখন মাটিটাই গরম হবে। তো ইট ইজ অলসো ওয়ান অফ দি রিজন। তার সাথে গ্লোবাল ওয়ার্মিং, যেরকম প্রথমেই বলেছিলাম, গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই তো মিয়ান্ডারিংটা হচ্ছে। তো গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড অ্যাট লাস্ট যেটাকে বাকি রেখেছিলাম, এল নিনা। এল নিনোর জন্য কিন্তু এটা কোথাও না কোথাও এফেক্ট হয়। আপনি যদি বলেন কেরম করে, আপনারা সবাই জানেন, তবুও আমি বলে দিই। ধরুন এটা একটা পার্টিকুলার পার্ট অফ ওয়ার্ল্ড। কোন পার্ট? এখানটায় পেরুভিয়ান কোস্ট আর এখানটায় অস্ট্রেলিয়ান কোস্ট। আমরা সবসময় জানি ইকুয়েটর থেকে লেফট সাইডে ট্রেড উইন্ডসের জন্য জলটা যায়। তো যখন জলটা যায়, এখান থেকে যে জলটা যাচ্ছে এখানটা একটা গরম জল যাচ্ছে। তো যখন গরম জলটা যাচ্ছে, অটোমেটিক্যালি লো প্রেশার ক্রিয়েট করার জন্য উপরে হবে, ক্লাউড ফর্মেশন হবে, রেন হবে। তার জন্য এখানটা একটা সাবডাকশন হচ্ছে, এখান থেকে নিচের জল যখন উপরে উঠছে, ফাইটোপ্ল্যাঙ্কটনসরা উপরে উঠছে, ফুড উঠছে, বার্ডসরা খাচ্ছে, বার্ডসের ড্রপিং থেকে পেরুভিয়ান কোস্টে এগ্রিকালচারাল সাপোর্ট হচ্ছে, ফিশিং ভালো হচ্ছে।
কিন্তু এল নিনো ফেজে এই যে সাইকেলটা আমি দেখালাম আপনাদেরকে ফ্রম রাইট টু লেফট, এই সাইকেলটা কোথাও না কোথাও ঘুরে যায়। যেখানটায় জল এখন অস্ট্রেলিয়ান কোস্ট থেকে পেরুভিয়ান কোস্টে যায়। তবে আবার এই ঠান্ডা জলটা, গরম জলটা ওইদিকে যখন যাচ্ছে, লো প্রেশার ক্রিয়েট হচ্ছে, ক্লাউড হচ্ছে, বৃষ্টিটা এখানটাও। কিন্তু অস্ট্রেলিয়াতে কোথাও না কোথাও একটা কম জল হয়ে যাচ্ছে, কেন কি এই জলটা যখন হাওয়ার সাথে ওইদিকে যাচ্ছে, তো নিচ থেকে কোল্ড ওয়াটার উপরে উঠছে। তো নিচ থেকে যখন কোল্ড ওয়াটার উপরে উঠবে, আমরা জানবো যে ক্লাউড ফর্মেশন হবে না। ক্লাউড ফর্মেশন না হলেই কিন্তু বৃষ্টি হবে না। বৃষ্টি না হলেই আমাদের যে ইন্ডিয়ান ওশেন ডাইপোলটা হচ্ছিল সেটাও ক্রিয়েট হবে না। আর আমাদের ইন্ডিয়ার সাবকন্টিনেন্টেও আমরা দেখবো একটা এফেক্ট দেখতে পাচ্ছি বৃষ্টি না হওয়ার। তো এই সব চান্সেস গুলো যেখানটায় মিলিয়ে একদিকে ক্লাউড ফর্মেশন হচ্ছে না বলে বৃষ্টি হচ্ছে না, আর একদিকে এল নিনো হচ্ছে না বলেও বৃষ্টি হচ্ছে না, বলে এটা কোথাও না কোথাও এই হিট যে ওয়েভটা সেটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। So these were the core causes of heat waves. Now let's move on to urban heat island and its effect. তো প্রথমে যদি আমি আরবান হিট আইল্যান্ড, যেরকম আপনি হিট ওয়েভসটাকে আমি ডেফিনেশনাল অ্যাসপেক্টে বুঝিয়েছিলাম, আরবান হিট আইল্যান্ড ডেফিনেশনাল অ্যাসপেক্টে যদি বোঝাই, refers to the phenomena where urban areas experience significantly higher temperature than their surrounding rural or semi-rural hinterland. ঠিক যেরকম বলছিলাম প্রথমেই, why does it seem the core of the city is comparatively hotter than its counterpart? Exactly on that part. Now, what are the causes of heat island? আমরা জানি X was leading to Y, আমরা ইন্ট্রোডাকশনেই পড়েছিলাম। তো লো অ্যালবেডো, কেন কি যদি অ্যালবেডো ফেনোমেনা হলো, যদি রিফ্লেক্ট না করতে পারে, হিটটা ট্র্যাপ হয়ে যাচ্ছে সয়েলে বলে, হিট অ্যাবজর্পশন হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি আরবান হিট আইল্যান্ড হচ্ছে। থার্মাল স্টোরেজ, কি বলছে ডেন্স মেটেরিয়াল, কেন কি আমি আবার বলেছিলাম ইন্ট্রোডাকশনে, ইট ইজ নট অনলি বিকজ অফ দি সান, it was also because how we built it. কি ব্রিক্স কংক্রিট হ্যাভ আ থার্মাল মাস, যারা কি এই হিটটাকে কোথাও না কোথাও অ্যাবজর্ব করে রাত্রিবেলা স্লোলি ইভাপোরেট করছে। তো রাত্রিবেলাও কম্পারেটিভলি হিট থাকছে। ল্যাক অফ ট্রান্সপিরেশন, যেখানটায় আমরা সিটিজে ট্রিজগুলোকে রিপ্লেস করছি থ্রু ইনফ্রাস্ট্রাকচার বলে, তো উইথ নন পোরাস বডি সারফেস, যেটা জলগুলোকে নিচের দিকে পেনিট্রেট করতে দিচ্ছে না, পোরাস থাকছে না। দিস রিমুভ দি ন্যাচারাল কুলিং এফেক্ট প্রোভাইডেড বাই প্ল্যান্ট অ্যান্ড সয়েল ময়েশ্চার, যেটা আগেও পড়েছিলাম যে একটা পয়েন্ট অফ টাইমের পর যখন জলটা থাকবে না, তখন তো মাটিটাই গরম হচ্ছে, গাছ যখন থাকবে না মাটিটা গরম হয়ে যাচ্ছে। তার সাথে আরবান জিওমেট্রি, আমি যদি বলি টল বিল্ডিং আর প্রপার ভেন্টিলেশন যখন থাকছে না একটা সিটিতে, তখন আমরা কোথাও না কোথাও দেখতে পাচ্ছি লং ওয়েভ রেডিয়েশনটা ব্লক হয়ে যাচ্ছে সিটির মধ্যেই। আর ব্লক হয়ে থাকার জন্য হিন্ডার করছে, আর ডিসপার্সাল অফ হিট দেখতে পাচ্ছি। অ্যান্ড অ্যাট লাস্ট এই পপুলেশনটা বাড়ছে বলে তার তো একটা অ্যানথ্রোপোজেনিক হিট তো থাকবেই। যেরকম আমরা যদি দেখি ওয়েস্ট জেনারেটেড ফ্রম ইয়ার এয়ার কন্ডিশনার, আমরা এই গরমে যখন এয়ার কন্ডিশনার অন করি, সে তো কোথাও না কোথাও হিট জেনারেট করছে। আমরা যখন রাস্তায় বেরোই, গাড়ি চালাই, তখন কোথাও না কোথাও সেই গাড়িটা যদি এসি চলে, সে তো হিট জেনারেট করছে, ভেহিক্যাল এক্সস্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, যেটা ডাইরেক্টলি সেই লোকাল টেম্পারেচারকে এফেক্ট করে। উইথ অল দোজ থিংস কিপিং ইন মাইন্ড, আমরা যদি এবার একটা বেসিক এক জায়গায় দেখে নিই, হোয়াট ইজ দি বেসিক ডিফারেন্স বিটুইন heat wave and urban heat island, keeping in mind X is leading to Y. এটা একটা meteorological event, whereas this is a spatial and structural phenomena, যেখানটায় cities are consistently warmer than its surrounding, whereas এটা একটা temporary strike. এটা কিন্তু all over the time, all over the year কিন্তু আমরা জিনিসটাকে ফলো করতে পারি, এটা সামারে বেশি হয়। ইট ইজ ইন দি ম্যাক্রো স্কেল, অনেক বড় স্কেলে হয়। ইট ইজ ইন দি মাইক্রো স্কেল, খুব লিমিটেড একটা আরবান স্পেসিসে। এটা অ্যাটমসফিয়ারিক প্রেশার, যেরকম অ্যাটমসফিয়ারিক ফ্যাক্টর, হাই প্রেশার, জেট স্ট্রিম, হট এয়ার অ্যাডভেকশন, এগুলো সবের জন্য। আর এটা কোথাও না কোথাও ব্যাড ইউজ অফ ল্যান্ড ইউজ ফ্যাক্টরস এর জন্যই কিন্তু এই জিনিসটা এফেক্ট হয়। এটা খুব টেম্পোরারি ইন নেচার, এটা পারসিস্টেন্ট ইন নেচার, ভ্যারিজ বাই সিজন কিন্তু পারসিস্টেন্ট। অ্যান্ড অ্যাট লাস্ট এটা কখন পিকে থাকে, ডায়রোনাল সাইকেলটা কি, it is during the afternoon when solar radiation is strongest, whereas এইটা আবার নাইটে আমরা দেখতে পারি,
যখন কম্পারেটিভলি সব জায়গাটা ঠান্ডা, তখনও কংক্রিট এখনো হিট আস্তে, আস্তে অল্প, অল্প করে রিলিজ করছে, যেটা ট্র্যাপ করে রেখে দিয়েছিল। আচ্ছা, আমরা সব নেগেটিভ অ্যাসপেক্ট গুলো বুঝে নিলাম। এবার চলুন আমরা দেখে নিই এটা কি করে আমাদেরকে এফেক্ট করছে। হাউ ইজ ইট ইম্প্যাক্টিং দি হিট ওয়েভস অ্যান্ড আরবান হিট আইল্যান্ড। দি ফার্স্ট যদি দেখি আরবান হেলথ অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্টে, যেখানটায় এই রকমের হিট ওয়েভস আর আরবান হিট আইল্যান্ডসের জন্য হেলথ রিলেটেড ইলনেস তো থেকেই যাচ্ছে, হিট রিলেটেড ইলনেস থেকে যাচ্ছে, স্পেশালি ইন চিলড্রেন অ্যান্ড এল্ডারলি, আর যারা বাইরে কাজ করছে তাদের জন্য। সেকেন্ডারি হেলথ রিস্ক বাড়িয়ে দিচ্ছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ এইগুলো বেড়ে যাচ্ছে। তার সাথে গরমের জন্য কিন্তু কোথাও না কোথাও লেবার প্রোডাক্টিভিটিও কমছে। ওয়ার্কিং আওয়ারটা যেটা লেবাররা বাইরে দাঁড়িয়ে কাজ করে, সেই ওয়ার্কিং আওয়ারটাকেও কোথাও না কোথাও স্প্রিং করে নিয়ে আসছে। আর অ্যাট লাস্ট এটা কোথাও না কোথাও সোশ্যাল ইনইকুয়ালিটিকেও প্রমোট করে। যে ভালনারেবল সেকশন যারা স্লামসে থাকে, তারা এর এফেক্টটা বেশি বুঝতে পারে, কেন কি তাদের কাছে এই রকমের কুলিং এফেক্টের জন্য কোনো অ্যাক্সেস নেই, কোনো টেকনোলজি নেই তাদের কাছে। দি সেকেন্ড পার্ট, এনভায়রনমেন্টাল অ্যান্ড এয়ার কোয়ালিটি ইম্প্যাক্টের কি হিসাব থাকে। আমরা দেখতে পারি গ্রাউন্ড ওয়াটার লেভেল ওজোন ফরমেশন, যেটা আমাদের চোখ জ্বালা করা এখন। বিটুইন রিয়াকশন বিটুইন NOx নাইট্রোজেন অক্সাইড ভোল্টাইট অর্গানিক কম্পাউন্ড VOCs, তার সাথে যখন করে দুটো যখন রিয়াক্ট করে একটা স্মোক ফরমেশন হয়, স্মোক। এই স্মোক ফরমেশনটাকেই আমরা সারফেস লেভেল ওজোন বলি। একটা ওজোন তো আমাদের ট্রপোস্ফিয়ারে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, যেটা আমাদের জন্য খুব হেল্পফুল। কিন্তু এই ওজোনটা যেটা সারফেস লেভেল ওজোন, সেটা কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিকারক, হার্মফুল। তো এটার ফরমেশন হয় কেন কি, খুব ইভাপোরেশন হয় বলে ওয়াটার স্ক্যারসিটি হবে। আর তার সাথে ডিউ টু ইট লস অফ বায়োডাইভার্সিটিও কিন্তু হচ্ছে, কেন কি হিটটা কোথাও না কোথাও ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ফ্লোরা অ্যান্ড ফোনা, আরবান ফ্লোরা অ্যান্ড ফোনাকে এফেক্ট তো করেই। এরপরে চলুন আমরা ইকোনমিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যাসপেক্টে দেখে নিই। এই গরম পড়ছে বলে এসি চালাবো বলে অটোমেটিক্যালি এনার্জি ক্রাইসিস হবে, পিক লোড পড়বে। ইনফ্রাস্ট্রাকচার ডিগ্রেডেশন তো হবেই, কেন কি এক্সট্রিম হিট ক্যান কজ থার্মাল এক্সপ্যানশন অফ রেলওয়ে ট্র্যাক। আপনারা জানেন রেলওয়ে ট্র্যাকটা যে মেটাল দিয়ে তৈরি হয়, দুটো রেলওয়ে ট্র্যাকের মাঝখানে যখন জয়েন্ট হয়, খুব যদি এক্সেসিভ হিট হয়, আমরা জানি হিটে কিন্তু এক্সপ্যান্ড করে ট্র্যাকগুলো। তো কোথাও না কোথাও সেই ওগুলো ট্র্যাকগুলো এক্সপ্যান্ড করবে, তার সাথে যে অ্যাসফাল্ট দিয়ে যে আমাদের রাস্তাটা বানানো, কালো রঙের পিচের রাস্তাটা, সেটাও কোথাও না কোথাও সফটেন হয়, সেটা কোথাও না কোথাও আমাদের টায়ারগুলো বা ওর উপরে যে কোনো জিনিস যাচ্ছে সেটাকে ডিগ্রেড করে। তো ইনফ্রাস্ট্রাকচার ডিগ্রেডেশন, তার সাথে এগ্রিকালচারাল লস তো হয়, কেন কি রিজনাল আমরা জানি হিট, এক্সেসিভ হিটের জন্য কিন্তু আমাদের অনেক সিরিয়াল ক্রপসরা কিন্তু লাইক হুইট, তারা কিন্তু খুব লো ইল্ড দেয়। এইগুলোর জন্য গভর্নমেন্টের কি কোনো ইনিশিয়েটিভ আছে? ইয়েস, গভর্নমেন্টের ইনিশিয়েটিভ আছে। যদি আমরা দেখি অ্যাট ন্যাশনাল লেভেল উই হ্যাভ আর হিট অ্যাকশন প্ল্যান। হিট অ্যাকশন প্ল্যান ইজ বিন ইমপ্লিমেন্টেড বাই হুম? প্রিলিমসের প্রশ্ন হতে পারে, ইট ইজ ইমপ্লিমেন্টেড বাই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ইন কোলাবোরেশন উইথ ওভার 23 স্টেটস অ্যান্ড 100+ সিটিজ। কাজ কি এটার? ইট ইনক্লুডস আর্লি ওয়ার্নিং সিস্টেম লাইক IMD, পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড কুলিং সেন্টার্স। দি নেক্সট স্কিম, ইন্ডিয়া কুলিং অ্যাকশন প্ল্যান ICAP। এর ভিশন কি? 20 ইয়ার্স রোড ম্যাপ আপ টু 2030, যে রিডিউস কুলিং করতে হবে আস্তে আস্তে বাই 20 or 25%। রেফ্রিজারেটরের ডিমান্ডও আমাদেরকে কমাতে হবে বাই 20 to 30%। তো পিরিয়ডিক্যালি আস্তে আস্তে নিজেদের কনজাম্পশন কমাতে বলছে। তার সাথে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, ইনি কি বলছে, এই অ্যাকশন ক্লাইমেট চেঞ্জের অ্যাকশন প্ল্যানটা কি বলছে? ইট ইজ স্পেসিফিক্যালি আ ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল হ্যাবিট্যাট, encourages heat resistant urban planning and energy efficient structure construction sector। তো আমরা দেখেছি আরবান হিট আইল্যান্ডের জন্য যেই রকমের পুয়ার ভেন্টিলেশন বা ইউজ যে মেটেরিয়ালস গুলো করা হয়, তার জন্য হিটটা ট্র্যাপ হয়ে থাকে, সেটাকে কোথাও না কোথাও মিশনের মাধ্যম দিয়ে এনকারেজ করছে, যাতে আমরা ফ্রেন্ডলি মেটেরিয়াল ইউজ করি, অ্যাট দি সেম পয়েন্ট অফ আরবান প্ল্যানিং করি, যাতে এনার্জি এফিসিয়েন্সি তো হয়, আর কনস্ট্রাকশন সেক্টর যাতে প্রফিট বা বুম ফেস করতে পারে, বুম পায়। দি নেক্সট আমরা ন্যাশনাল প্ল্যানে দেখে নিয়েছি। এবার যদি আরবান অ্যান্ড স্ট্রাকচারাল ইনিশিয়েটিভই দেখি, আমরা সবার আগে দেখব কোরাল রুফ পলিসিস, সরি কুল রুফ পলিসিস, যেখানটায় তেলেঙ্গানা স্টেটের একটা ইনিশিয়েটিভ আছে। তারা ফ্রম 2023 to 2028 একটা ম্যান্ডেটরি কুল রুফ পলিসি নিয়ে এসছে, যেটা টার্গেটিং
300 square kilometer reflecting roof reduces indoor temperature by 2 to 4 degree Celsius. যখন উপর দিকে আমরা সাদা রং বা এরকম রিফ্লেক্টিং কোনো কোটিং মারবো, অ্যারাউন্ড যাদের 300 স্কোয়ার মিটার থেকে বেশি আছে, স্কোয়ার কিলোমিটার থেকে যখন বেশি আছে, তখন আমরা দেখবো অটোমেটিক্যালি নিচের যে রুমটা আছে সেটা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম। তামিলনাড়ুও এরকমই একটা ইনিশিয়েটিভ তারাও লঞ্চ করেছে, ম্যান্ডেটরি মিনিমাম প্যাসিভ কুলিং স্ট্যান্ডার্ডস ফর অল নিউ বিল্ডিং স্কিল কুল রুফ অ্যাক্রস অল গভর্নমেন্ট স্কুলস। নেক্সট যদি আমরা দেখি নেচার বেস যদি সলিউশন দেখতে হয়, আমরা সবসময় অ্যান্সার রাইটিংয়ে মেনশন করি মিয়াওয়াকি ফরেস্ট মেথড, যেখানে সেভারাল মিউনিসিপ্যালিটিস মুম্বাই চেন্নাইতে প্ল্যান্টিং ডেন্স ফরেস্ট টু দি লোয়ার লোকালাইজড ওই আরবান এরিয়াতে। দি সেকেন্ড পার্ট অমৃত সরোবর স্কিম, যেটা আমাদের ওই আরবান সিটিসদের মধ্যে যেই আরবান ওয়াটার বডিজ আছে সেটাকে রিজুভিনেট করবে ইন ফর্ম অফ ব্লু ইনফ্রাস্ট্রাকচার, আর যাতে ইভাপোরেশন কুলিং ইভাপোরেশন হয়। তার সাথে একটা পয়েন্ট যেটা সবসময় মাথায় আসবে না, সেটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। এটা কোথাও না কোথাও সেই ভালনারেবল সেকশনদেরকে মাথায় রেখে যারা স্লামসে থাকে, তাদের পুয়ার ভেন্টিলেশন থাকে না, তাদেরকে একটা এরকম পাক্কা হাউস দিচ্ছে যেটা কি তাদের এই কুলিংটাকে কমাতে পারে, তার সাথে তাদের হেলথ যাতে বেটার হয়, টু রিডিউস হিট গেন। তবে প্রধানমন্ত্রী আবাস যোজনাও কিন্তু ওই স্কিমের মধ্যেই একটা স্কিমের মধ্যে পড়তে পারে। দি থার্ড পার্ট, আমরা মনিটরিং এর জন্য কি করেছি, ন্যাশনাল দেখেছি, স্টেট দেখেছি। মনিটরিং এর জন্য কি করেছি, মনিটরিং এর জন্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সিজনাল আউটলুক বের করে, যাতে আগের থেকে ফোরকাস্ট করে সে বলে দেয় যে কি হতে যাচ্ছে। আমরা স্যাচেট পোর্টাল জানি, যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট পোর্টাল বাই এনডি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। তারা রিয়েল টাইম জিও টার্গেট হিট অ্যালার্ট দেয় যে কোথায় এই সময় হিট অ্যালার্ট আছে, যাতে আপনারা ঘরে না থেকে না বেরো। তার সাথে সাতার্ক অ্যাপ তো আছে, যেটা দ্যাট ইজ বিন ইউজড বাই স্টেট লাইক উড়িষ্যা, যে আগের থেকে ব্লক লেভেল প্রিপেয়ারনেসকে অ্যাডভাইজারি করে। কিপিং অল দিস ইনিশিয়েটিভ ইন মাইন্ড, আমরা চলুন দেখে নিই যে মিটিগেশন করার জন্য আমরা কি কি করতে পারি। তো মিটিগেশন করার জন্য আবার আমরা লং টার্মে দেখব, মিডিয়াম টার্মে দেখব। তো লং টার্মে আমরা যদি দেখি স্ট্রাকচারাল অ্যান্ড টেকনোলজিক্যাল মিটিগেশনে প্রথমে রুফ কোলিং আর পেভমেন্টটাকে যদি করি, তো হোয়াইট দিয়ে যদি রুফটাকে কালার করি, আমরা জানি সেটা হাই অ্যালবেডো ফেনোমেনা হবে, বেশি রিফ্লেক্ট করে যাবে। কুল পেভমেন্ট যদি করি, এরকম মেটেরিয়াল যদি ইউজ করি যেটা কি ট্র্যাপ করবে না হিটকে, সেটা আবার কোথাও না কোথাও কুলিং এফেক্ট দেবে। গ্রিন ইনফ্রাস্ট্রাকচার যদি প্রমোট করি, আরবান ফরেস্ট্রি, ভার্টিক্যাল গার্ডেনিং, বিল্ডিং এর এই ফেসেও গার্ডেনিং করা হোক, ইভেন রুফটপেও। তো কোথাও না কোথাও গ্রিনারি থাকার জন্য উই উড সি যে আস্তে আস্তে টেম্পারেচারটা কমছে। ব্লু ইনফ্রাস্ট্রাকচার, যেরকম আমি বলছিলাম যে সিটিজদের মধ্যে যে ওয়াটার বডিজ আছে সেগুলোকে রিজুভিনেট করছে স্টেট এই পলিসিস দিয়ে। তো সেখানটাও যদি আমরা এরকম পলিসিস নিয়ে আসি যাতে ওয়াটার বডিজ লাইক যারা হিট সিঙ্কের জন্য ওয়েটল্যান্ড, পন্ডস, লেক, এদেরকে রিজুভিনেট করা হোক, যাতে এরা কোথাও না কোথাও হিটটাকে অ্যাবজর্ব করতে পারে। আর তার সাথে প্যাসিভ কুলিং আর্কিটেকচার, যেখানটায় এরকম বিল্ডিং বা এরকম ভেন্টিলেশন করা হোক বা হাই সিলিং করা হোক যাতে হিটটা ট্র্যাপ না হোক। যেরকম আমাদের আগেকার সময়ের ঘরগুলো ছিল হাই সিলিং, যাতে হিটটা এসে ট্র্যাপ না হতো। চুনের সুরকি দিয়ে যাতে দেয়ালগুলোকে তৈরি করা হোক, যাতে সেটাও কোথাও না কোথাও কুলিং একটা এফেক্ট দেয়। মিডিয়াম টার্ম, আমরা যদি দেখি মিডিয়াম টার্মে আমাদের কি কি সলিউশন থাকতে পারে, একটা সলিউশন হবে হিট অ্যাকশন প্ল্যান, যেটা কি এরকম, কেন কি লং টার্মে তো এখন লং টার্মের টেকনোলজি না, এখন মিডিয়াম টার্মে করছি। তো এরকম কি কি এরিয়া আইডেন্টিফাই করে বলে দেওয়া যে এইগুলো কিন্তু হিট স্পট, হটস্পট। তো এখানটায় যাতে সেরকম করে কোঅর্ডিনেটর রেসপন্ড করা হয় সেটাকে এনশিওর করা। এটা করার জন্য জোনিং অ্যান্ড ল্যান্ড ইউজও করতে হবে, যেরকম ভেন্টিলেশন করিডোরস ক্রিয়েট করতে হবে বিটুইন বিল্ডিংস, যাতে এই যে ট্র্যাপড হিটটা আরবান ক্যানিয়ন্স থেকে বেরোতে পারে। তার সাথে লেবার রেগুলেশনও করতে হবে। কেন? কেন কি আমরা দেখছিলাম হিটের সময় লেবারের প্রোডাক্টিভিটি কিন্তু কমে যাচ্ছে। তো এখানটা যাতে তাদের শোষণ না হয়, তাদেরকে কিন্তু রেস্ট ব্রেক দেওয়া ম্যান্ডেটরি হয়ে দেওয়া উচিত। কেন কি না হলে কিন্তু আবার তাদের ইলনেস বাড়বে, কার্ডিওভাস্কুলার ডিজিজ বাড়বে, হিট স্ট্রোক, সানস্ট্রোক বাড়ার চান্সেস কিন্তু অনেক বেড়ে যেতে পারে। অ্যান্ড এট লাস্ট যদি শর্ট টার্ম সলিউশন বলি, শর্ট টার্ম সলিউশন উড বি পাবলিক কুলিং সেন্টার। এরকম ওয়েল ভেন্টিলেটেড কিছু কিছু স্পেসেস পরেই থাকা উচিত, লাইক লাইব্রেরিজ, কমিউনিটি সেন্টার্স, যেখানটায় ভালনারেবল পপুলেশন ডিউরিং পিক সিজন গিয়ে যাতে থাকতে পারে।
ফর এক্সাম্পল রিসেন্টলি কিছু স্টেটস কিন্তু এরকম কিছু ছোট, ছোট ক্লাস্টার তৈরি করেছে যেখানটায় গিগ ওয়ার্কার্সরা স্পেশালি যারা Zomato, Blinkit এ কাজ করে তারা ওখান থেকে যাতে রেস্ট নিতে পারে এই স্কচিং হিটে। দি সেকেন্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম যেখানটা আমরা এসএমএস এর মাধ্যমে, রেডিওর মাধ্যমে দিয়ে কেন কি আমরা তো এখন মিটিগেট করতে পারছি না। তো যাতে তাদেরকে অ্যাডপ্ট করিয়ে দেওয়া যায়। তো তাদেরকে যাতে এই রকমের মেসেজ আমরা পাঠাই থ্রু রেডিও অ্যালার্টস, টিভি, ব্রডকাস্টিং, কালার কোড দিয়ে যাতে তাদেরকে বোঝানো হোক যে এখন যাতে তারা না বেরোয়। তার সাথে একটা সাইডে যাতে হেলথ প্রিপেয়ারনেস ও থাকে আমাদের কাছে যেন অ্যাডিকুয়েট বেডস থাকে ইন হসপিটাল যাতে এই রকমের হিট স্ট্রোকের সময় যাতে হিট স্ট্রোক রুম অলরেডি অ্যাভেলেবল থাকে যাতে তাদের স্পিডি রিকভারি হয় আর একদম মেডিকেল যাতে তারা অ্যাটেনশন খুব তাড়াতাড়ি পায়। মাঝখানে যেটা খুব ক্রিটিক্যাল ফেজ থাকে সেই সময় যাতে তাদের কোনো সময় নেগলিজেন্স না। উইথ দিস আমি ওয়ে ফরওয়ার্ড কনক্লুড করলাম। এখন would be my conclusion. The conclusion again would be on the same line like introduction যেখানটা আমরা দুটো কনসেপ্টকেই একসাথে কাটার করব। তো হিট ওয়েভস অ্যান্ড আরবান হিট আইল্যান্ড যেটাকে একটা ডুয়াল থ্রেট টু ক্লাইমেট রেজিলিয়েন্স তাকে কমব্যাট করার জন্য কিন্তু আমাদেরকে এমার্জেন্সি রেসপন্ড করতে হবে। এই এমার্জেন্সি রেসপন্ডটা সাস্টেনেবল হতে হবে টু আরবান ডিজাইন যেটা কি প্রায়োরিটাইজ করবে গ্রিন অ্যান্ড ব্লু ইনফ্রাস্ট্রাকচার। আর তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট হিট রেজিলিয়েন্ট পলিসি রাখতে হবে যাতে আমাদের যে কোর গ্রুপ, কোর মোটিভ যে পাবলিক সেফটি সেটা যাতে এনশিওর। উইথ দিস I would conclude today's session and I hope that after this discussion আপনারা এই প্রশ্নটা তো সলভ করতেই পারবেন কিন্তু 2026 এর মেইনসেও যখন এইরকমই কোনো একটা প্রশ্ন আসবে হিট ওয়েভ আর আরবান হিট আইল্যান্ডস দিয়ে আপনারা সেটাকেও খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারবেন। ইয়েস আপনারা যারা, যারা ভাবছেন যে আমরা তো মেন্স বাংলাতে লিখবো তাদের জন্য আমাদের ইকুয়ালি রিসার্চ কনটেন্ট আছে ফ্রম দি রাইস আইএএস টিম যেটা কি আপনাদের ল্যাঙ্গুয়েজকেই কোনো সময় লার্নিং আর কনসেপ্টের মাঝখানে ব্যারিয়ার হতে দেবে। With this, I would again thank you all for joining this session and I hope that you are preparing really hard because prelims is less than now 30 days to be precise 29. Thank you once again.